তার সাথে সাথে আবার বলছেন যে এগুলো এইটা বিবেচনা করেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছেন। খেয়াল করে দেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি পারে একা এটা করতে, যেটা কনস্টিটিউশনে যে অধিকার আপনি স্বীকার করেছেন? একটা মন্ত্রণালয় বা সেই মন্ত্রণালয়ের মন্ত্রী এক বক্তৃতায় বন্ধ করে দিতে পারেন? অন্যান্যরা বিরোধিতা করছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এই ব্যাপারে কিছু বলেননি, ওই স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাকেননি অথবা বলেননি যে না সব সমাবেশ চলবে, সরকারি নিষেধাজ্ঞা নাই এবং সরকার এই ব্যাপারে কনস্টিটিউশন মিলে যে কাজ করে সেটা করছে। আমার খুবই মজা লাগে। অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল রাতে, সেটা বলা হয়েছে এটা পূর্ব সতর্কীকরণ মূলক ব্যবস্থা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই রাত্রে বিবৃতি দিয়েছে তথ্য অধিদপ্তর থেকে। তথ্য অধিদপ্তর এই মন্ত্রণালয়ের মধ্যে পড়ে, তো উনি কোন জুরিসডিকশনে এরকম কথা বলে? এখন ধরেন প্রতিমন্ত্রী বলছেন না সমাবেশ করতে নিষেধ কিছু না, সাধারণভাবে কোন সমাবেশের ইয়ে নাই, কিন্তু অনুমতি নিতে হবে, এরকম অনুমতি নিতে হবে নিরাপত্তাজনিত কারণ টারণের। কিন্তু তারপরে বাস্তব হচ্ছে যে আপনি একটা খোলা মাঠের মধ্যে জড়ো হয়েছেন, তো পুলিশের আপনাকে পিটাচ্ছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিরপুরে একটা সমাবেশ, 12 জনকে আটক করা হয়েছে এবং তার মধ্যে কেন্দ্রীয় নেতা ছিল, সেখানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই কারণে আমি বলছি যে এগুলো একটা খুবই অশুভ আলামত যা আমরা দেখতে পাচ্ছি, কারণ এই সম্পর্কে সরকারের ভূমিকা খুব স্পষ্ট নয়। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি বারবার বলছেন নির্বাচন হবে সংবিধান সম্মতভাবে, তো এইখানে সংবিধান মানেন না কেন? খালি আপনার সুবিধা যেখানে কোনো সংবিধান নিয়ে হাজির হন, আর যেখানে সুবিধা হচ্ছে আমরা সংবিধান ভেঙে ফেলছেন, এই কাজটাই করছেন। এই কারণেই ওই যে একজন প্রশ্ন করতে বলেছেন না যে কেন যদি আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করি তাহলেই তো চলে। ঠিকই তো, নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করা দরকার, কিন্তু খেয়াল করবেন নির্বাচন কমিশনকে অধিকতর শক্তিশালী করবার পরে যদি তার চাইতেও শক্তিশালী কোনো সংগঠন থাকে, কোন সংস্থা থাকে, সরকার যদি থাকে সেই রকম, তাহলে ওই রকম শক্তিশালী করার মধ্যে কোনো মানে দাঁড়ায় না। এই জন্যই ওই বক্তব্যটা আসছে। সেটা আপনি নিরপেক্ষ সরকারের কথা বলেন, নির্দলীয় সরকারের কথা বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, যে নামেই বলেন, আমাদের কাছে গণতন্ত্রের কনসেপ্ট অনেক বিভ্রান্তিকর আছে। সে তো আছেই, ব্রিটেন কত লড়াই টড়াই করে গণতন্ত্র করেছে, আমরা তত লড়াই করিনি। আমাদের এইখানে তাত্ত্বিক লড়াইটাই হয় না, গণতন্ত্রের মূল নির্যাসটাই হচ্ছে যে আমি অপোজিশন যে কথা বলছে তার মতের সাথে একমত নাও হতে পারি, কিন্তু তার মত প্রকাশের স্বাধীনতা দেব। আর প্রধানমন্ত্রী আপনি এখানে ভাষণ শোনালেন, উনি ভিন্ন কোনো মতই সহ্য করতে রাজি হচ্ছেন না, এরকম করলে তো হবে না। তার মানে দাঁড়াচ্ছে অ্যামনেস্টি যেটা বলছে সেটাকেও একইভাবে তারা দেখছেন। অ্যামনেস্টি এরকম নয় যেটা বাংলাদেশের কোন দল, দিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। সারা দুনিয়াতে তারা নিয়ম মাফিক, রুটিন মাফিক আপনার রিপোর্ট করে। আপনি বলেন যে অ্যামনেস্টির যে বক্তব্য না 30 জন নিহত হয়নি, অথবা তারা বলছে অ্যামনেস্টি 30 জনের নাম দিক, কার কার কথা বলছেন, কোন 10 জন গুম হয়েছে দেখেন, তারা নাম নিতে কিন্তু চাইবে না, কারণ নাম ঠিকই অ্যামনেস্টি দিতে পারবে এবং যদি জিজ্ঞেস করে তাহলে অ্যামনেস্টি সমস্ত বিষয়ের তথ্য উপাত্ত সবকিছু দিতে পারবে। গণতন্ত্র কিন্তু এই কথাই বলে যে আমি এই ব্যাপারে একটা বাস্তবিক সংগ্রাম করব, সত্য কোনটা সেটা উদ্ধার করব এবং সত্যের সাথে থাকব। আমাদের এখানে চর্চাটা নেই, বরঞ্চ মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে ফেলবার চেষ্টা করছে এবং সেই জন্য বিবৃতি দিচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত, এটার মধ্যে মতলব আছে, এই ভেতরে যাবার চেষ্টা করছে। যে দর্শক আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি ত্রিশূলের কাউন্সিল থেকে খোঁজ বলছিলাম। জি বলুন। আমি মান্নাবের কাছে দুটি প্রশ্ন রাখতে চাই যে আমাদের দেশে রাজনৈতিক দল, বিরোধী দল, সরকারি দল গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে, তত্ত্বাবধায়ক সরকারের নামে যে মানুষগুলো আজকে এদেশ থেকে চলে গেল, হত্যা করা হলো, গুম করা হলো, সেক্ষেত্রে যদি এই দুই দল নির্বাচনে যায়, যারা মৃত্যুবরণ করলো তাদের দায় দায়িত্ব কে বহন করবে? আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সম্পর্কে বলছেন, সেক্ষেত্রে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে চাই, সমাজ রাজনীতি থেকে শুরু করে আমিনুল হত্যা, সাগরুনি, ইলিয়াস, আমি ইলিয়াস কেবল রাজনৈতিক ভাবে দাঁড়িয়ে একটি কথা বলতে, মানুষ নিখোঁজ হয়ে যাবে তার সম্মান দিতে পারবে না, সেক্ষেত্রে বাংলাদেশের মানবাধিকার কমিশন কি কাজ করছেন? এই বিষয়ে মান্না ভাইকে আমি আমার প্রশ্ন উত্তর চাইব বিনতি ভাবে। আসসালামু আলাইকুম। আমি তো বাংলাদেশে মানবাধিকার কমিশনে কাজ করি না, কিন্তু আমি ওনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ মনে করছি। কেন দেখেন, সারা দেশ জুড়ে আলোচনা হচ্ছে নির্বাচন করতে হবে, দুটো দল যেন যায়। ধরেন দুটো দল গেল, ওনার কথা মতো আমি ধরলাম, উনি বলছেন যে এর আগে যারা যারা নিহত হয়েছে তাদের জন্য কি করবে, আর আমি বলছি ক্ষমতায় যাবার পরে সাথে সাথেই ওই 24 ঘন্টার মধ্যে যদি বিএনপি যেতে, তারপরে আওয়ামী লীগের 1000টা বাড়ি পুড়ে যাবে, 10টা লোক মারা যাবে। আওয়ামী লীগ যদি যেতে তাহলে একই ঘটনা ঘটবে। দুটো দল আমাদের কাছে এখন ভীতির কারণ রীতিমতো।
নির্বাচন যদি কোন রকমের করতেও পারেন, নির্বাচনের পর যে আরো কি ধরনের বিভৎসতা হবে তা আমরা জানি না। কারণ যতই সময় যাচ্ছে একটার পর একটা সরকার আছে, বিভৎসতা বাড়ছে, নৃশংসতা বাড়ছে, হত্যাকাণ্ড বাড়ছে। অতএব সংলাপের একটা অন্যতম বিষয় এটাও হতে হবে যে এই দুটো দল জনগণকে, দেশবাসীকে গ্যারান্টি দিতে হবে যে নির্বাচনের করবে না, এটা বলতে হবে। তা নাহলে কোন রকমের নির্বাচন করে তারা দুজন ক্ষমতার ভাগ বদল করতে থাকবে, কি লাভ? নির্বাচন ধরে মানুষের তো কোনো লাভ হয়নি। এই কারণে ওনার এই প্রশ্নটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করছি যে অতীতের বিষয়টাও যেমন প্রমাণ করতে হবে এবং বিচারও হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার, ভবিষ্যতে যেন না হয় তারও গ্যারান্টি দরকার। আপনি শেষ করেন। না, আমি শেষ করব। তার আগে একটা বোধহয় সংবাদ ছিল যে 14 দলের তো পক্ষ থেকে একটা বক্তব্য রাখা হয়েছে, তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেখুন, যখন আকাশ খুব ঘনঘটা থাকে, মেঘাচ্ছন্ন থাকে খুব বেশি, তখন মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়, চমকালে পরে আমার হৃদয়ে চমকে উঠে। এই ধরনের যে বক্তব্য না, এটাতে কিন্তু ওই বিদ্যুৎ চমকানোর মতো একটা অশনি সংকেত। তারেক রহমান আজ 5 বছর ধরে নিষ্ক্রিয় হয়ে বসে আছেন লন্ডনে, অসুস্থ, ট্রিটমেন্ট হচ্ছে, হয়তো আল্লাহ দিলে এখন সেরে উঠতেছেন। তিনি যদি ওখানে বসে যদি একটা মিটিং করেন 5 বছর পর, যদি বাঙালিদের নিয়ে বসে যদি ওখানে কথাবার্তা বলেন, এবং সেটা সূত্র ধরে সরকার এত চট করে এত কুইক রিয়াকশন হবে, এটা আমি হিসাব মিলাতে পারি না। তার মানে সরকারের একটা সিনড্রোম দেখা দিয়েছে, সবকিছুর মধ্যে দেখা দিয়েছে যে একটা কিছু বললে পরেই হলো। এটা কিন্তু খুবই অত্যন্ত একটা মানে দুঃখজনক এবং সঙ্গে সঙ্গে ভয়াবহ ব্যাপার। যে কোনো কথা বললে পরে সঙ্গে সঙ্গে এটা সরকারকে এত বেশি সিরিয়াস নিতে হবে। উনি বলেছেন, কি বলেছেন তারেক রহমান, যে আন্দোলন জোরদার করতে হবে। এটা যে কোনো নাগরিক যে কোনো জায়গা থেকে বলতে পারে, উনি তো একজন রাজনীতিবিদ, আফটার অল তিনি বলতে পারেন। এই ধরনের বক্তব্য দিয়ে আরো পরিস্থিতিকে আরো উত্তপ্ত করা হচ্ছে আমি মনে করি। মোফাজ্জল করিম, আপনাকে মান্না ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামীকাল একই সময় এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।